রাশিয়ান তেল রিফাইন করে ইউরোপকে বিক্রি করায় ভারতকে হুমকি দেওয়া ইউরোপীয় ইউনিয়ন এখন লাইনে চলে এসছে। এখন তারা নিজেদের দেওয়া স্টেটমেন্ট থেকেই পিছু হটছে। এখন ইউরোপীয় ইউনিয়ন ভারতের বিরুদ্ধে জারি করা বয়ান নিয়ে একটা স্পষ্টীকরণ জারি করে ভারতকে দোষ দেওয়ার পরিবর্তে ইউরোপীয় কোম্পানিগুলোকে তুলোধনা করেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে ভারতকে দোষ দেওয়া যায় না, ইউরোপীয় কোম্পানিগুলো কিনছে বলেই ভারতীয় রিফাইনারিজ তেল বিক্রি করছে, সে তারা সরাসরি কিনুক বা অন্য কারোর মাধ্যমে। কিন্তু এর জন্য দায়ী কে? নাকি ক্রেতা? ইউরোপীয় ইউনিয়ন ডিপ্লোম্যাটিক সার্ভিস ওয়েবসাইটে প্রকাশিত একটা স্পষ্টীকরণে ফরেন অ্যাফেয়ার্স ও সিকিউরিটি পলিসির ইইউ উচ্চ প্রতিনিধি কথা বলেছেন। বোরেল বলেছেন, আমি যখন সস্তা রাশিয়ান তেলের ওপর ভিত্তি করে ভারতে রিফাইন প্রোডাক্টগুলো রপ্তানির প্রসঙ্গটি তুলে ধরি, তখন আমি কখনোই ভারত সরকারের সমালোচনা করার জন্য সেটা বলিনি, বরং বলতে চেয়েছিলাম যে আমরা আমাদের চোখ বন্ধ করতে পারি না যে কিভাবে ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলো নিজেরাই ভারতের থেকে রিফাইন প্রোডাক্ট কিনে রাশিয়ার ওপর জারি নিষেধাজ্ঞাগুলো লঙ্ঘন করছে। স্পষ্টীকরণ গত মাসে ফিনান্সিয়াল টাইমসে তার মন্তব্য থেকে পাওয়া গেছে। যদি ভারত থেকে আসা ও রাশিয়ান তেল থেকে উৎপাদিত ডিজেল বা গ্যাসোলিন ইউরোপে প্রবেশ করে তাহলে এটা অবশ্যই নিষেধাজ্ঞা উল্লঙ্ঘনের প্রবল সম্ভাবনা এবং সদস্য দেশগুলোকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। বোরেল ইইউ শীর্ষ সম্মেলনে 16 মে লন্ডনের সংবাদ মাধ্যমকে কথাই বলেছিল, ভারত রাশিয়ার তেল কিনবে এটাই স্বাভাবিক, এবং যদি তেলের দামের ওপর আমাদের লাগানো অয়েল ক্যাপকে সমর্থন করে তাহলে ভারত এই তেল আরো সস্তায় কিনতে পারে। রাশিয়া যত কম টাকা পাবে ততই ভালো, কিন্তু যদি তারা এটা ব্যবহার করে রাশিয়ান তেল পরিশোধনের একটা কেন্দ্র হয়ে ওঠে এবং আমাদের কাছেই তার বাই প্রোডাক্ট বিক্রি করে তাহলে আমাদের অবশ্যই অ্যাকশন নিতে হবে। সংবাদপত্রটি তাকে উল্লেখ করে একথা বলেছিল। ভারত বোরেলের অভিযোগের ভিত্তি খারিজ করে পাল্টা প্রতিক্রিয়া দেয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় শীর্ষ সম্মেলনের পরে সাংবাদিকদের স্পষ্ট বলেছিলেন, ইউরোপীয় কাউন্সিলের রেগুলেশন পড়ে যা বোঝা যায়, যদি রাশিয়ান ক্রুড অয়েল তৃতীয় কোনো দেশে রিফাইন হয় তবে সেই রিফাইন অয়েল আর রাশিয়ান অয়েল হিসাবে বিবেচিত হবে না। আমি বোরেল মহাশয়কে কাউন্সিল রেগুলেশন 833/2014 দেখার জন্য অনুরোধ করব। বোরেল তার নোটে জয়শঙ্করের বক্তব্যের প্রতি সম্মতি জানিয়ে বলেছেন, ভারত সরকারকে দোষারোপ করা উচিত নয়। একবার রিফাইন হয়ে গেলে এই পণ্যগুলোকে রাশিয়ান হিসাবে বিবেচনা করা যায় না, বরং সেগুলো ভারতীয় হিসাবে বিবেচিত হয় এবং আমরা ভারতীয় শোধনাগারগুলোকে কোনো ইইউ অপারেটরের কাছে বা কোনো মধ্যস্থতাকারীর কাছে রিফাইন প্রোডাক্ট বিক্রি করতে বাধা দিতে পারি না। এই মাসে দুজবা পাইপলাইনের মাধ্যমে ইইউতে রাশিয়ান তেল সরবরাহ 16% বৃদ্ধি পাবে বলে প্রতিবেদনের পটভূমিতে এই স্পষ্টীকরণটি বাস্তবতা পরীক্ষার পর বলা হয়। সদ্যই একটা রিপোর্ট বেরিয়েছিল, ইউরোপকে ভারতের জ্বালানি রপ্তানিতে মারাত্মক গ্রোথ দেখা গেছে। জানুয়ারি 2022 ইউরোপে ভারতের জ্বালানি রপ্তানি 11 লাখ ব্যারেল ছিল, যা এই বছর এপ্রিলে বেড়ে 74 লাখ ব্যারেল হয়ে গেছে। ভারত ইউরোপকে ভারী মাত্রায় জেট ইঞ্জিন এবং ডিজেলের মতো জ্বালানি রপ্তানি করছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়া ইউরোপের টপ জ্বালানি এক্সপোর্টার ছিল, কিন্তু যুদ্ধের পর আমেরিকার ইশারায় ইউরোপীয় দেশগুলো রাশিয়ান তেলের ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়। ইউরোপ রাশিয়ার থেকে নিজের ব্যবহারের 30% তেল কিনত, কিন্তু ইউরোপের বাজারে রাশিয়ান তেল না আসার কারণে পেট্রোলিয়াম পণ্যের কমতি দেখা যায়। ওদিকে ভারত যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে সস্তায় কাঁচা তেল কেনা শুরু করে দেয়। ইউরোপে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি 17 লাখ ব্যারেল থেকে বেড়ে 6.33 কোটি ব্যারেল হয়ে গেছে। ভারত ইউরোপের বাজারে পেট্রোলিয়াম পণ্যের কমতিকে একটা অপশন হিসেবে দেখেছে এবং নিজে রিফাইন পেট্রোলিয়াম পণ্য ইউরোপকে বিক্রি করা শুরু করে দিয়েছে, যার পর থেকে ইউরোপের মন্তব্য করা শুরু হয়ে গেছিল। যদিও ভারতের একটা ইশারাতেই ইউরোপ আবার লাইনে চলে এসছে আর এখন সাফাই গাইছে। এখন কোথায় গেল সেই হুঙ্কার? হয়ে গেল তো মুখ বন্ধ। তাই এখন আর ভারতের সঙ্গে অকারণে লাগতে এসো না। এই ভারত কিন্তু আর আগের মতো নেই। ইউরোপের হঠাৎ এমন পাল্টি খাওয়া এবং জয়শঙ্কর মহাশয়ের এমন বুদ্ধিমত্তার জন্য আপনি কতটা গর্বিত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।